নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার রাতে বা বুধবার সন্ধ্যেবেলায় বলা যায় যে আচমকাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন দীর্ঘদিন ধরে, তাদেরকে উইথড্র করে নিয়েছে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ, এবং পরিবর্তে নতুন লোক দেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন তার সঙ্গে যারা ছিলেন তাদের পরিবর্তে নতুন যাদেরকে দেহরক্ষী হিসাবে পাঠানো হয়েছে তাদেরকে তিনি গ্রহণ করেননি বা তাদেরকে তিনি কাজে যোগ দিতে দেননি। তো এই নিয়ে বুধবার রাত থেকে চর্চা, বৃহস্পতিবার সারাদিন চর্চা হয়েছে। বৃহস্পতিবার দিন বিধানসভাতে তৃণমূলের 6 জন বিধায়ক গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেছেন। সেখানেও তারা মমতার এই প্রাক্তন দেহরক্ষীদের উইথড্র করে নেওয়া নিয়ে শুভেন্দুর সঙ্গে কথা বলেছেন। কিন্তু যেটা জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো ব্যক্তিগত পছন্দের দেহরক্ষী এইভাবে রাখা যাবে না, সরকারের তরফে যাদের দেওয়া হবে তাদেরকে নিয়ে কাজ করতে হবে, এই ধরনের মনোভাব তিনি ব্যক্ত করেছেন। তো আমি যেটা আজকে বলতে চাই যে এই দেহরক্ষী তুলে নেওয়া, প্রাক্তন পুরনো যারা দেহরক্ষীরা ছিলেন তাদেরকে তুলে নেওয়া, পরিবর্তে নতুন দেহরক্ষী দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গ্রহণ না করায়, তাহলে কি তিনি ব্যক্তিগত নিরাপত্তা, পুলিশ নিরাপত্তা যেটা পান সেটা কি তিনি ছেড়ে দেবেন? তিনি এখনো জেড প্লাস ক্যাটাগরির ভিআইপি। তো এই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কেন এটা হলো বা কিসের জন্য হলো বা কেন হতে পারে বিষয়টা। আমি বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম, তো সেই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনাদের জানাই যে যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা লাইক করুন, কমেন্ট করুন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন এবং পুরো ভিডিওটি দেখুন। তো আসছে আজকের আলোচনায় যে বুধবার দিন সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো যারা দেহরক্ষী ছিলেন, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন 5 জন রক্ষী যারা তখন রেলে ছিলেন, যে রেল পুলিশে, তাদেরকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি নিয়ে আসেন ডেপুটেশনে এবং তারা কাজ করছিলেন। এবং আপনারা দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম গা ঘেঁষে সবসময় থাকেন, বিভিন্ন অনুষ্ঠানে বা মিছিলে, মিটিংয়ে, যেখানেই হোক দেখবেন তাদের মধ্যে স্বরূপ গোস্বামী, কুসুম দ্বিবেদী, এই দুজন রয়েছেন, খুব পরিচিত মুখ। আপনারা যখনই যে কোনো ছবিতে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা রয়েছেন এবং আরো 3 জন ছিলেন। তো বুধবার সন্ধ্যেবেলায়, বুধবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল করে যখন সন্ধ্যেবেলা ফিরেছেন, বা সন্ধ্যেবেলা অর্ডার হয় যে এই 5 জনকে তাদেরকে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং পরিবর্তে 3 জন রক্ষীকে পাঠানো হয়েছিল যারা মমতা বন্দ্যোপাধ্যায় দেহরক্ষী হিসাবে কাজ করবেন। কিন্তু মমতা তাদেরকে দেহরক্ষী হিসাবে নিতে অস্বীকার করেন এবং তিনি তাদেরকে বাড়িতে আসতে দেননি, বলেছেন আমার দরকার নেই। তো তারপরে রাতে ডেরেক ওব্রায়েন তিনি ফেসবুক লাইভ করেছিলেন মমতা বাড়ির সামনে ছবি দিয়ে যে এই মুভমেন্টে তার কোনো দেহরক্ষী নেই, তিনি একজন জেড প্লাস ক্যাটাগরি ভিআইপি এবং বাড়ির আশপাশে কোনো পুলিশ পিকেট বা কোনো পুলিশ নেই, এরকম একটা অবস্থায় পড়ে রয়েছে। এবং তিনি বলছেন যে এগুলো চক্রান্ত করে এগুলো করা হচ্ছে, এই সব ধরনের অভিযোগ করেছেন। তো তৃণমূলের তরফে আমি যেটা প্রথমে বলছি যে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা কমানো হবে না, তিনি যেমন জেড প্লাস ক্যাটাগরি ছিলেন সেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় তিনি পাবেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছিল, তাকে সাধারণ এমপিরা, মানে আর 41 জন এমপি যেরকম নিরাপত্তা পান সেরকম 2 জন দেহরক্ষী দিয়ে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। তো এইটা চললো। শুভেন্দু তার মনোভাব ব্যক্ত করেছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই স্কেলে নিরাপত্তা থাকবে, কিন্তু এই নিরাপত্তা রক্ষী বদলে দেওয়া নিয়ে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা বৃহস্পতিবার দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, সেখানে তারা বিষয়টি তোলেন। যদিও তৃণমূলের এমপিরা জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অনুরোধ করেননি ব্যক্তিগত দেহরক্ষী পুরনোদের যারা ছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। তো যেটা জানা গেছে, শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে কোনো পছন্দের লোককে এইভাবে দেহরক্ষী রাখা যাবে না, সরকার থেকে বা পুলিশের থেকে যেটা দেওয়া হবে সেটাকেই তাকে গ্রহণ করতে হবে। অনেক দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেরই দেহরক্ষী পরিবর্তন হয়, তারও দেহরক্ষী পরিবর্তন হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতজন রক্ষী ছিলেন তার সিকিউরিটির মধ্যে ছিলেন সেই লোক কমানো হয়নি, একই লোক রয়েছে। কিন্তু
যেটা হয়েছে যে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এরা যেহেতু প্রায় ১.৫ দশকের উপর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এই সৌরভ গোস্বামী, কুসুম দ্বিবেদী সহ ৫ জন, তো একটা কনফিডেন্স তৈরি হয়ে যায় ভিআইপির সঙ্গে, যারা দীর্ঘদিন ধরে দেহরক্ষী থাকেন, তারা একেবারে নিকট আত্মীয়র মতো হয়ে যায়। তো অনেক ভিআইপি সেটা ছাড়তে চান না। আমরা দেখেছি যখন বুদ্ধবাবু প্রাক্তন হয়ে গেলেন, মুখ্যমন্ত্রী ছিলেন না ২০১১ সালে সিপিএম হেরে যাওয়ার পরে, তখন তারও সিকিউরিটি ছিল, একই স্কেলের সিকিউরিটি ছিল, জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি ছিল, কিন্তু দেহরক্ষীরা কিন্তু সেই পূর্ণ দেহরক্ষীরাই তার সঙ্গে ছিলেন। তারপর তো তিনি অসুস্থ হয়ে পড়লেন, তখন আর তাদের দেহরক্ষীদের খুব একটা দেখা যেত না, বুদ্ধবাবু বেরোতেন না, কিন্তু শেষ দিন পর্যন্ত তারাই ছিলেন। তো যাই হোক, এখন এই দেহরক্ষীর এই যে চর্চা এইসবের পেছনে আমি যে জিজ্ঞেস করেছিলাম যে বুধবার সন্ধ্যেবেলায় হঠাৎ এটা হলো কেন, কয়েকজন রাজনৈতিক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছিলাম। তারা বলেছে আসলে যেটা হতে পারে সে কারণটা হচ্ছে যে মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাইকোর্টে গিয়ে একটা এফিডেভিট ফাইল করেছেন, মানে আসলে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলাটা হচ্ছে শুভেন্দু অধিকারী ভবানীপুরে যে বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন, সেই জয়কে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটা করেছেন। এবং মামলার সারবস্তু যেটা, সেটা হলো যে আমি আইনজীবী থেকে যেটা জানতে পারলাম যে এখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এই গত বিধানসভা ভোটে ভোট চুরি করা হয়েছে। কারণ তার দাবি যে কাউন্টিং হল থেকে তাদের এজেন্টদের বার করে দিয়ে জোর করে সিসি ক্যামেরা বন্ধ করে কাউন্টিং এজেন্টদের জোর করে বার করে শেষ 4 রাউন্ড গণনা হয়েছে, এবং সেখানেই হচ্ছে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে গণনায় কারচুপি করে বা ভোট চুরি করে, কারণ 16 রাউন্ড পর্যন্ত তিনি এগিয়েছিলেন। তো এইটা যেহেতু, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শোনা যাচ্ছে নির্বাচনী মামলাতে এটাও বলেছেন যে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনিক ভবনে ৪,০০০ ইভিএম পুড়ে গিয়েছে। তো ইলেকশন কমিশন এইভাবে ইভিএম পুড়ে যাওয়াতে তিনি সন্দেহ করছেন যেখানে ষড়যন্ত্র থাকতে পারে, তাই মামলাতে তিনি সেগুলোকে মেনশন করেছেন। এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এইটা হয়তো মুখ্যমন্ত্রী ভালোভাবে নেননি, কারণ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমেই বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনো রকম হচ্ছে যে কাটছাট করা হবে না, তিনি যেমন পেতেন মুখ্যমন্ত্রী থাকতে একইভাবে তিনি জেড প্লাস ক্যাটাগরিতে থাকবেন। তারপরে হঠাৎ করে কেন বুধবার সন্ধ্যাবেলা এটা হলো, তাতেই হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ আমি যাদের সঙ্গে কথা বলেছি তাদের মত হচ্ছে এটাই হতে পারে। কারণ যেহেতু নির্বাচনী মামলাটা করে দিয়েছেন, সেক্ষেত্রে পরবর্তীকালে যদি ওঠে এরকম বিষয়গুলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব অভিযোগগুলো করেছেন সেগুলো যদি কোর্টের আলোচনাতে ওঠে বা নির্বাচন কমিশনের কাছে জানতে চান আদালত থেকে, তো সেই সব বিষয়গুলো আসছে। কারণ আমার যেটা সন্দেহ হয়েছে, কারণ আমি এটা যেহেতু আমি কাউন্টিং হলে ছিলাম না, এবার সাংবাদিকদের প্রবেশ ছিল না, নিষিদ্ধ ছিল, তো ৪ঠা মে ভোট গণনার পরে ৫ মে ববি হাকিমের মেয়ে যে প্রিয়দর্শিনী হাকিম, তিনি একটি ফেসবুকে একটি ভিডিও ছেড়েছিলেন, যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং এজেন্ট ছিলেন। তার অভিযোগ ছিল যে 16 রাউন্ড পর্যন্ত ভবানীপুর বিধানসভায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন, এবং তারপরে যেটা জানায় তিনি বলেন যে এরপর শুভেন্দু অধিকারী সেই কাউন্টিং হলে ঢুকে তিনি বলেন যে কাউন্টিং বন্ধ করতে হবে, এবং হচ্ছে আমরা 200-র উপর আসন জিতছি, এখানে কাউন্টিং বন্ধ করে দাও। তারপরে কাউন্টিং বন্ধ হয়ে যায়। তারপর যে প্রিয়দর্শিনীর অভিযোগ ছিল যে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়, এবং হচ্ছে যারা কেন্দ্রীয় বাহিনী তারা ফ্লোরে ঢুকে হচ্ছে তাদের কাছ থেকে জোর করে তাদের আইডেন্টিটি কার্ড, সেই কার্ড কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে তাদেরকে বার করে দেওয়া হয়। চিফ ইলেকশন এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তাকে বার করে দেওয়া হয় কাউন্টিং হল থেকে, তৃণমূলের অন্য এজেন্টদের বার করে দেওয়া হয়। তারপর সিপিএম এবং কংগ্রেস যে এজেন্টরা ছিলেন তাদেরকে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বলেন যে আপনারা বেরিয়ে যান, তারাও আস্তে আস্তে বেরিয়ে যায়। এরপরে 4 রাউন্ড হচ্ছে গণনা হয়েছে, যেখানে কোনো বিজেপি ছাড়া হচ্ছে কোনো কাউন্টিং এজেন্ট ছিল না, বিজেপির কাউন্টিং এজেন্ট ছাড়া। এবং প্রিয়দর্শিনী এটাও বলেছিলেন যখন শুভেন্দু অধিকারী গিয়ে ফ্লোরে ঢুকে কাউন্টিং হলে ঢুকে যখন কাউন্টিং বন্ধ করার কথা বলেছিলেন, তখন হচ্ছে বিজেপির যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তারা জয় শ্রীরাম বলে ধ্বনি দেন। তো এইসব চলেছে, এবং শেষ 4 রাউন্ডে হচ্ছে এই করে হচ্ছে জেতানো হয়েছে। কারণ শেষ 4 রাউন্ড যে জায়গাটা অঞ্চলটা বাকি ছিল, তাতে তার দাবি যে 16 রাউন্ড পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন, শেষ 4 রাউন্ড মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির ওয়ার্ড এবং হচ্ছে ববি হাকিমের ওয়ার্ডের ভোট গণনা বাকি ছিল, মানে সেই ওয়ার্ডের যে বুথগুলো। তো তাতে তিনি যে আশা প্রকাশ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো 20 রাউন্ড গণনা শেষ হলে জিততেন, কিন্তু শেষ 4 রাউন্ডে হচ্ছে যা খেলা হওয়ার হয়ে গেছে। তো এখন আমি জানি না যে
এবার যে কোর্টে মামলা উঠলে, যদিও নন্দীগ্রামের মামলায় এখনো হচ্ছে 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, সে মামলার ফয়সালা হয়নি বা নিষ্পত্তি হয়নি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ হেরে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী নির্বাচনকে চ্যালেঞ্জ করে বা জয়কে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন হাইকোর্টে, সেই মামলা এখনো পড়ে রয়েছে, সেই মামলার নিষ্পত্তি হয়নি। কিন্তু অনেকেই বলেন যে যেহেতু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে নির্বাচন মামলা করেছেন, তিনিও মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, সেই কারণে হয়তো কোর্ট আর খুব একটা ইনিশিয়েটিভ নেয়নি, এটা হতে পারে বলে আইনজ্ঞদের মত, মানে যারা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে যাদের সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু এখানে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় লুজার এবং তিনি যে বিধায়ক হতে পারেননি, তিনি নির্বাচনে হেরেছেন, তিনি মামলা করেছেন, এই মামলা যদি দ্রুত শুনানি হয়, সেক্ষেত্রে যদি কাউন্টিং হলের সিসি ক্যামেরা মানে ফুটেজ দেখতে চাওয়া হয়, যেটা তৃণমূলের থেকে দাবি করা হয়েছে যে সিসি টিভির ফুটেজ দেখানো হোক, কারণ যে তৃণমূলের অভিযোগ যে অনেক জায়গাতেই কাউন্টিং হলে হচ্ছে সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কিছু সময়ের জন্য, এবং সে তখনই হচ্ছে কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া হয় বিরোধী দলের, বিজেপি বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের, তারপরে সেখানে কাউন্টিং এ জল মেশানো হয় বা কারচুপি হয়, হয়ে বিজেপি প্রার্থীদের জেতানো হয়েছে, এই ধরনের অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে। এখন এই মামলাতে আবার হচ্ছে যে শুনানি টুনানি যদি শুরু হয়, সেখানে যদি সিসিটিভি ফুটেজ দেখতে চায় কোর্ট, বা যদি শেষ 4 রাউন্ডে কি হয়েছে সেই ইভিএম যদি বা টোটাল ইভিএম যদি কাউন্টিং হয়, কারণ একেবারে যে হয় না 5 বছর পরে থেকে তা না। রবীন দেবের ইলেকশনের সময় আমরা দেখেছিলাম, তার ইলেকশন নিয়ে যখন চ্যালেঞ্জ হয়েছিল রবীন দেব বালিগঞ্জ কনস্টিটুয়েন্সিতে, তখন কিন্তু গণনা হয়েছিল এবং গণনায় যদিও রবীন্দ্র জিতেছিলেন, কারণ রবীন্দ্র জেতার পরে তার নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্টে যে শুনানি হয়, শুনানির পর যে গণনা হয়েছিল, সেই গণনাতেও অবশ্য রবীন্দ্র জিতেছিলেন। এখন যাই না শেষ পর্যন্ত এই ভবানীপুরের মামলায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু নির্বাচনকে চ্যালেঞ্জ করে বা শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে মামলা ঠুকেছেন, সেই মামলা যে সে আবার 5 বছর পরে থাকবে, নাকি দ্রুত শুনানি হবে, নাকি কমিশনকে যে কি বলে যাবতীয় কিছু কাউন্টিং এর দেখাতে হবে, ইভিএম কাউন্টিং করতে হবে, বা যেটা শিটগুলো হয় প্রতিটা রাউন্ডের শেষে সেই শিট হাজির করতে হবে, এবং সিসিটিভি ফুটেজ দেখাতে হবে কিনা, এইসবগুলো হবে কিনা সেগুলো ভবিষ্যতের ব্যাপার। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন যে হয়তো সেই মামলাটা ঠুকেছেন বলেই হয়তো শুভেন্দু এই বুধবার দিন, কারণ তিনি পুলিশ মন্ত্রী, তিনি চাইলেই পারেন বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো যারা ব্যক্তিগত দেহরক্ষী তাদেরকে উইথড্র করে নেওয়ার এই সিদ্ধান্ত নিলেন। এটা এখনই বলা সম্ভব না, সেটা যে প্রশাসনিক সিদ্ধান্ত বলবে সবাই। শুভেন্দু অধিকারী তাই বলেছেন যে এইভাবে পছন্দের লোক এইভাবে রাখা যাবে না, সবাইরই চেঞ্জ হয়, সুতরাং ওনারও চেঞ্জ হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই নির্বাচনী মামলা কোথায় যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত দেহরক্ষী, পুলিশের দেহরক্ষী তিনি নেন কিনা, নাকি নতুন লোক যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে তিনি গ্রহণ করতে বাধ্য হন, তা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।